আপনি হঠাৎ গ্রামে ফিরে আইলেন কেন? নৌকার দাঁড় বাইতে বাইতে কথাগুলো বলল রকুল মাঝি। লোকটার চেহারা বড় অদ্ভুত, রোগা, কালো, ডিংডিঙে, কিন্তু মাথাটা বেমানান বড়, তার উপরে ঝাঁকড়া ঝাঁকড়া চুল। সামনেই বসে আছে দুজন নববিবাহিত দম্পতি। বইয়ের মুখটা লাল শাড়ির ঘোমটায় ঢাকা। কি আর বলবো বলো, সরকারি চাকরি বদলি হয়ে গ্রামেই করিয়ে নিলাম। তবুও বিয়া কইরা এই গায়ে না আসলেই পারতেন বাবু। দিনকাল এমনিতেই ভালো যাচ্ছে না। আপনার ঠাকুরদারা তো এমনি এমনি শহরে যায় নাই। হঠাৎ এই কথা বলছো কেন? বিয়া কইরা এই গায়ে কেউ থাকে না বাবু, সব শহরে চইলা যায়, নইলে ওর নজর পড়ে। কার নজরে পড়ে? নজর বুড়ির আর আর শাকচুন্নির। কথাটা বলেই মাঝি দুবার কপালে হাত ঠেকিয়ে প্রণাম করল। আকাশটা মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এমন সময় ঘুমটার আড়ালে থাকা নতুন বউ বলল, ওই দেখো, কারা যেন দাঁড়িয়ে আছে। রমেন ঘাটের দিকে চোখ ফিরিয়ে দেখল বেশ কয়েকজন বুড়ি ঘাটের সামনে প্রদীপ হাতে আশীর্বাদের কুলো নিয়ে দাঁড়িয়ে আছেন। তাদের বাড়ি ঘাটের একদম পাশেই। হয়তো আমাদের আশীর্বাদ করার জন্য দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগেই ঘাটে এসে পৌঁছল ওদের নৌকো। রমেন ঠিকই ধরেছিল, প্রায় 4-5 জন বুড়ি মানুষ তাদের জন্যই দাঁড়িয়ে আছেন। নতুন বউকে আশীর্বাদ করার পরে তাদের মধ্যে প্রধান গোছের একজন বললেন, আজ বহু বছর পর আমাদের শালুকডাঙ্গা গ্রামে নতুন বউ ঢুকল। দীর্ঘজীবী হও মা। রমেন পিছনে ফিরে দেখল মুহূর্তের মধ্যেই রকুল মাছি যেন কোথাও উধাও হয়ে গেছে, এমনকি তার নৌকাটুকু পর্যন্ত নেই। এ কি, মাঝি ভাই কোথায় গেল? ওর কাজ ও করে দিয়েছে বাবা। তোমাদের পৌঁছনোর কথা ছিল, পৌঁছে দিয়েছে, তাই ও চলে গেছে। কিন্তু পয়সাও তো নিল না। নেবে না তো? নতুন দম্পতি গ্রামে এলে আমরা ওই পয়সা মিটিয়ে দিই, আমাদের ভালো লাগে। কি জানো বাবা, আমাদের গায়ে তো বিয়ের পর কেউ থাকেই না। এই কয়েকজন বুড়ি মিলে শ্মশানের মতো বইরা থাকে। তাই নতুন বউ এলে আমাদের ভালোই লাগে। একটু নতুন বউয়ের মুখটা দেখিয়ে। মিতালি ঘুমটা খুলতেই প্রথমেই যে দৃশ্য দেখতে পেল তাতেই তার বুকের ভিতরটা যেন ধক করে উঠেছিল। চোখের সামনে একটা রোগা বুড়ির ছুঁচুলো মুখ হাসি মুখে দাঁড়িয়ে আছে। তার একটা চোখ অত্যাধিক ছোট আর একটা কটা, দাঁতগুলো কেমন যেন কালো কালো পোকায় ধরা। না, বেশ বেশ মিষ্টি দেখতে। রমেনের পছন্দ আছে বলতে হবে। বউ, কিছু চিন্তা করিস নে, আমরা তোকে ভালোই রাখবো। আমারও খুব ভালো লাগবে। এমনিতে আমি গ্রাম কখনো দেখিনি। ভালোই হলো, একবারে দুটো কাজ হয়ে যাবে। আর ওরও হয়তো গ্রামে ফিরে ভালো লাগবে। আমিও তোমার মতো প্রথমবারই আসছি। ঠাকুরদা ছোট ছিল যখন, তখনই গ্রাম ছেড়ে শহরে চলে গেছিল। ঠিক আছে ঠিক আছে, তোরা এখন ক্লান্ত হবি, চল ঘরে চল। রমেন আর মিতালি সকলকে একবার করে প্রণাম করে তাদের বাড়ি এলো। ঘাট লাগোয়া সব থেকে কাছের বাড়িটাই তাদের। বহু বছর পরে গ্রামের বাড়ির তালা খুলল রমেন। বাড়ির নির্দেশ একটুও বুঝতে অসুবিধে হয়নি, কারণ কাছাকাছি ঘাট লাগোয়া অন্য কোনো বাড়ি নেই। ঘরে কোনো আলো জ্বলছিল না। বুড়ির হাতের মোমবাতির আলোয় ওরা দেখল সারা ঘর ঝুল আর নোংরায় ভরে রয়েছে। এত রাতে এই ঘর পরিষ্কার করে আমাদের শুতে হবে? এছাড়া আর উপায় কি? ঠাকুমা,
একটা মোমবাতি আমাদের দিয়ে গেলে খুব অসুবিধা হবে? অসুবিধে আর কি হবে, তবে যাওয়ার আগে বৌমাকে একটা কথা বলে যাই। রাতে কোনো শব্দ হলে বা কেউ নাম ধরে ডাকলে খবরদার জানলা দিয়ে বাইরে তাকাস নেব। কেন ঠাকুমা, তাহলে কি হবে? শেষ কথাটা বলার সময় মিতালি আর রমেন দুজনেই দেখল ঠাকুমার মুখটা কেমন যেন পাংশু হয়ে গেছে। সর্বনাশ হয়ে যাবে। এরপর সবাই চলে গেলে ওরা ঘরে ঢুকলো। এর চেয়ে তো সকালে আসলেই ভালো করতাম, অন্তত ঘরদোর কিছুটা পরিষ্কার করা যেত। হ্যাঁ, একটা মাত্র রাতের ব্যাপার, ক্ষমা ঘেন্না করে কাটিয়ে দাও। কাল সকালেই লোক ডেকে আনবো। একটা রাত কাটাবই বা কি করে? কথাটা বলার সাথে সাথে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। রমেন খোলা জানলার সামনে বসে বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে বলল, নাও বোঝো ঠেলা। এই রাতের বৃষ্টির মধ্যে এখন হাজারো পোকামাকড় বেরোবে। রাতের ঘুমটাও আজ পুরোপুরি নষ্ট হবে বলে মনে হচ্ছে। জানলাটা বন্ধ করে দাও, যাতে সাপ খোপ না ঢুকে যায় আবার। সে দিচ্ছি, কিন্তু আমি ঠাকুমার শেষের কথাটা এখনো বুঝতে পারলাম না। কি বলতে চাইলো কে জানে। আমার মাথায় এখন কিছুই ঢুকবে না, কাল সকালে যা ভাবার ভাবা যাবে। রাত একটু বাড়তেই আলো নিভিয়ে গল্প করতে করতে ওরা বেশ ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। মাঝরাতের দিকে হঠাৎ কিসের যেন একটা শব্দে মিতালির ঘুমটা ভেঙে গেল। বন্ধ দরজার বাইরে বৃদ্ধার কণ্ঠের একটা মৃদু গুনগুন গান গাওয়ার শব্দ আসে। এত রাতে আবার কে গান করছে? জানলা খুলতেই একরাশ দমকা হাওয়া ভিতরে ঢুকে এলো। মিতালি স্পষ্ট দেখল বৃষ্টির মধ্যে ঘাটের সিঁড়িতে দুজন বুড়ি পা দোলাতে দোলাতে গুনগুন করে গান গেয়ে চলেছে। তাদের পাশে একটা ছাগলের দেহ। মিতালির সারা শরীরটা যেন অবশ হয়ে গেল। রমেনকে যে ডাকবে সেই ক্ষমতাও তার নেই। হঠাৎ জোড়া বুড়ি গান থামালো। তারপর একটু একটু করে দুজনেই মিতালির দিকে মুখ ঘুরিয়ে চাইল। দুটো মুখ সম্পূর্ণ কালচে পোড়া, আকর্ণ কালচে দাঁতের হাসি। খলখল করে হাসতে হাসতে দুজনে হাত ছানি দিয়ে ডাকলো আর খনা কণ্ঠে মিতালিকে বলল, আমাদের কাছে আসবি? আয় আয়, তিনজন মিলে ঠান্ডা জলে পা ডুবিয়ে গান করবো আর কাঁচা মাংস খাবো। মিতালি ভয়ে জানলাটা দড়াম করে শব্দ করে বন্ধ করে দিল। তার শরীর এখন দরদর করে ঘামছে। জানলা বন্ধের শব্দে রমেন উঠে বসে জিজ্ঞেস করল, কি হলো? ঘুম ভেঙে গেছে? মিতালি আমতা আমতা করে জানলার বাইরের দিকে নির্দেশ করলো ভয়ে ভয়ে। তারপরে বলল, আমি আমি জানলা দিয়ে দেখলাম দুটো বুড়ি ঘাটে বসে। কথাটা শেষ হওয়ার আগে রমেন দ্রুত বিছানা ছেড়ে উঠে জানলাটা খুলে দেখল বৃষ্টি ছাড়া বাইরে আর কিছুই নেই। এই রাত বেড়াতে কি ভূত দেখছো নাকি? হ্যাঁ, এখানে তো কিছুই নেই। কিন্তু হ্যাঁ, একটা মরা পচা আর পোড়া গন্ধ আসছে। হয়তো এই সামনের দিকে জঙ্গলের কিছু মরে আছে। এই কাল সকালে দেখে দেবো। কিন্তু কিন্তু আমি দেখলাম দুটো বুড়ি ওই ঘাটে। রমেন জানলা বন্ধ করে তার পাশে এসে বসে তার কপালে হাত দিয়ে দেখল বেশ ভালোই জ্বর এসেছে মিতালির। শরীর পুড়ে যাচ্ছে। এই জন্য তুমি ভুলভাল দেখছো। জ্বর এসেছে, দাঁড়াও ওষুধ দিচ্ছি। মিতালি কোনো কথা বলল না। তখন ঠাকুমার কথা নিয়ে বোধহয় একটু বেশি ভাবছিলে, তাই ওসব দেখছো। এখন শান্ত হয়ে ঘুমানোর চেষ্টা করো তো। কতক্ষণ যে মিতালি ঘুমিয়েছিল সেটা খেয়াল নেই। তবে সেদিন রাতে আর কোনো বিশেষ ঘটনা ঘটল না। তবে ভোর রাতের দিকে মিতালির ঘুমটা আবার ভেঙে গিয়েছিল
একটা ক্ষণক্ষণা হাসির স্বরে। আর ঘুম ভাঙতেই সে বিস্ফারিত চোখে দেখল সামনের দেওয়ালের মধ্যে একটা কুঁজো বুড়ির ছায়া অস্পষ্টভাবে একটু একটু করে ফুটে উঠছে। আর সেই একই খোনাকণ্ঠ সে আবারও শুনতে পাচ্ছে। কিন্তু পাশে রমেন তখনও নাক ডেকে ঘুমোচ্ছিল। ভয়ে মিতালি কাঁপতে কাঁপতে চাদর দিয়ে নিজের সারা শরীরটা ঢেকে নিল। কোম্পানির পাশে পিসি মোদের বাড়ি এসো, বউয়ের চোখে ঘুম নেই, ঘুম নিয়ে এসো, বাটা ভরা পান দেবো, গাল ভরে খেও, খোকা খোকর ঘুম নাই, ঘুম দিয়ে যেও। কোনো রকমে সেদিন সকাল হলো। বৌমা, বৌমা কোথায় গেলি রে? বাইরে থেকে হাঁক পারতে পারতে কালীবুড়ি ভিতরে এলেন। ওনার হাতে একটা ফুলের সাজি। রমেন তখন বাইরের দালানে বসে মুড়ি খাচ্ছিল। তাকে একটু পরেই আপিস যেতে হবে। বাইরে থেকে বুড়িকে ঢুকতে দেখে সে বলল, এসো ঠাকুমা, ভিতরে এসো। এত সকালে কোথায় গেছিলে? সকাল কোথায় রে? মোরগ সেই কখন ডেকেছে জানিস? আজ একটু দেরি হয়ে গেল। রোজই আরও ভোরে ফুল তুলতে চাই। তো তুই কই যাস? যার জন্য এখানে বদলি হয়ে আসা, চাকরি। একটু তাড়াতাড়ি ফিরিস। এই সময় বৌদির কাছাকাছি বেটা ছেলেদের থাকতে হয়। ফেরার সময় তাল পুকুর দিয়া ফিরিস, তাড়াতাড়ি হইব। তা তা বৌমা কই? যাও ঘরে যাও, কাল রাত থেকে জ্বর এসেছে। এর মধ্যে আবার জোর বাঁধিয়ে বসলি? কই বৌমা? বুড়ি ভিতরে ঢুকে গেলেন। রমেন বাইরের দালান থেকে দেখল একজন মাঝবয়সী রোগা চিমসে লোক রাস্তা দিয়ে যাচ্ছে। খুব সম্ভবত ম্যাথর গোছের কেউ হবে। ও দাদা, ও দাদা, এদিকে এদিকে। এ কি দাদা, আপনি কে? আর এই বাড়িতে এ তো তালা বন্ধ থাকতো। আমাদেরই বাড়ি, আগে শহরে থাকতাম। কাল রাতে মন্দিরে বিয়ে করে গ্রামে এসেছি। শহর ছেড়ে বিয়া কইরে এই গ্রামে কি মরতে আইলেন নাকি? যাকে যাক, কি করতে হবে কন? ওদিকে জঙ্গল হয়ে আছে, পরিষ্কার করে দিব। হ্যাঁ, আর ভীষণ বাজে গন্ধ বেরোচ্ছে। দেখো তো কিছু মরে পচে আছে কিনা, থাকলে ফেলে দিও তো। আর ঘরটা একটু পরিষ্কার করে দিও। রমেন লোকটার হাতে একটা 500 টাকার নোট ধরিয়ে আপিসের উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে কালীবুড়ি মিতালির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞাসা করলেন, কাল রাতে তুই কি কিছু দেখেছিস রে বউ? প্রশ্নটা শুনেই মিতালি চমকে উঠল। বুড়ির দিকে তাকিয়ে দেখল বুড়ির চওড়া হাসিটা দুদিকের কান পর্যন্ত পৌঁছে গেছে। মিতালি ভয়ে ভয়ে শুধু ঘাড় নেড়ে না জানালো, তাহলে ঠিক আছে, রাতে কিছু শুনতে পেলে খবরদার তাকাবি না। তাকালে তাকালে কি হবে ঠাকুমা? যদি ওরা তোকে দেখে নেয় তাহলে ওরা তোকে নিয়ে যাবেই। ওরা ওরা মানে? ওরা মানে শাকচুন্নি আর নজরপুরীর দল। দিনের বেলাতেও মিতালির বুকের ভিতরটা কেমন যেন ধরাস ধরাস করতে লাগলো। এদিকে কালীবুড়ি ততক্ষণে দরজার কাছে এগিয়ে যেতে যেতে বললেন, নিজের খেয়াল রাখিস বউ, আমি কাল আবার আসবো। তারপর হঠাৎই দরজার সামনে থমকে দাঁড়ালেন তিনি। পিছন ফিরে থাকা অবস্থাতে জিজ্ঞাসা করলেন, বউ, তুই সত্যি কাল রাতে কিছু দেখিসনি তো? মিতালি সাথে সাথে বুড়ির দিকে ফিরে তাকালো। বুড়ি কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেলেন। শরীরটা আবারও খারাপ লাগছে মিতালির। সকাল থেকে কিছু খাওয়া হয়নি তার। রমেন যাওয়ার আগে ভাত আর আলু সিদ্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছে রান্নাঘরে। থালাটা নিয়ে রান্নাঘর থেকে আসতেই বাইরে থাকা শ্যামলের চিৎকার শুনে চমকে উঠে হাত থেকে তার খাবার থালাটা মাটিতে পড়ে গেল। বৌদি, একবার তাড়াতাড়ি বাইরে আসেন। সে ছুটে ছুটে বাইরের জঙ্গলের কাছে এলো।
দেখল সেখানে একটা ছাগলের মুন্ডুহীন আধ খাওয়া রক্তাক্ত পচা দেহ পড়ে আছে। শ্যামল নাকে গামছা জড়িয়ে আছে। হাত খাওয়া ছাগল বাড়ির ভেতর কেমনে এলো কে জানে। মিতালি আর সহ্য করতে পারল না, সেখানেই হর করে বমি করে ফেলল। এবারে শ্যামল নিজেও একটু ভয় পেয়ে বলল, একই বৌদি, আপনার মুখ থেকে রক্ত পড়ছে। এই ঘটনা ঘটে যাওয়ার বেশ কিছুক্ষণ পরে স্নানঘর থেকে বেরিয়ে এসে শরীরটা একটু ঝরঝরে লাগছিল মিতালির। কাল রাতে আসার পর থেকেই কি সব অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। গামছা দিয়ে মাথার ভিজে চুলটা ছাড়তে ছাড়তে নিজের মনেই সে বলল, এই বাড়ির বাস্তবই গণ্ডগোলের বলে মনে হচ্ছে। আজ রমেন ফিরলে বাড়িটার একটা ব্যবস্থা করতে বলতে হবে। বড্ড খেতে পেয়েছে। সকালের খাবারটা তো মাটি হয়ে গেল। দেখি কিছু ভাত ডাল বসানো যায় কিনা। ঘরের ভিতরে ঢুকেই মিতালির রক্ত যেন হিম হয়ে গেল। পুড়ে যাওয়া খাবারগুলো দালানের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেখে মনে হচ্ছে কেউ যেন ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এ কি, আমার স্পষ্ট মনে আছে আমি খাবারগুলো রান্না করে বাড়ি মাসি পিসি মোদের বাড়ি এসো, বউয়ের চোখে ঘুম নিয়ে এসো। সেই খনা কণ্ঠের গুনগুন শব্দ তার কানে এলো, আর সেটা আসছে তাদের ঘর থেকে। মিতালি ধীর পায়ে ঘরের সামনে এসে দাঁড়ালো। আয়নার সামনে একজন সাদা শাড়ি পরা মাঝবয়সী মহিলা বসে আছে। সিঁদুর পড়েছে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। আয় আয়, কে তুমি? এখানে কি করছো? মহিলাটি হঠাৎ করে থেমে গেল। মিতালি একটু একটু করে আয়নার সামনে আসছে তার মুখটা দেখার জন্য। মহিলাটি ভাঙা খনা কণ্ঠে উত্তর দিল, কাল রাতে তো তোমায় ডাকলাম, এলে না কেন? কাঁচা মাংস খাও না বুঝি? মিতালি এখন সরাসরি আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আয়নায় মহিলার প্রতিবিম্বের কোনো মুখ নেই, সেখানে ফাঁকা স্থান। মিতালির মনে হলো সে অজ্ঞান হয়ে পড়ে যাবে বোধহয়। ধীরে ধীরে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসতে থাকলো তার। তারপরে ধপ করে একটা শব্দ, আর সবটা অন্ধকার। সেদিন রাতে অফিসের কাজ করতে একটু দেরি হয়ে গিয়েছিল রমেনের। যখন অফিসে তালা বন্ধ করে সে বেরোচ্ছে, তখন আবার শ্যামলের সাথে দেখা। এই যে শ্যামল, কাজ ঠিকঠাক করছো তো? সে তো সব করে দিয়েছি, তবে আপনি তাড়াতাড়ি বাড়ি যান বাবু। বৌদির শরীরটা ভালো নাই, সকালে রক্ত বমি করেছে। কি রক্ত বমি করেছে? হঠাৎ রক্ত বমি করলো কেন? আপনাকে বাড়ির পিছনের ঘাটের দিকের ওই জঙ্গলের জায়গাটায় একটা মাথা কাটা ছাগলের হাত খাওয়া দেহ পড়েছিল। ওরে বাপ রে বাপ, সে কি দুর্গন্ধ! আমি বৌদিরে দেখাতেই বৌদি বমি করতে শুরু করলো। কাটা মাথা ছাগলের আধ খাওয়া দেহ? এটা তুমি আবার একজন মহিলাকে দেখাতে গেছো? মানে কি বলবো, বুদ্ধিশুদ্ধি নেই? হ্যাঁ, এসব জিনিস মেয়ে মানুষদের দেখাতে আছে? আমি কি করে বুঝবো যে বৌদি বমি করা শুরু করে দিবে? ঠিক আছে, যাও, যা হওয়ার তো হয়েই গেছে। বাবু, যাওয়ার আগে একখান কথা বলে যাই। সদ্য বিয়া করেছেন তো, এই গ্রাম ছেড়ে যত তাড়াতাড়ি পারেন চলে যান, ওতে আপনাদের দুজনেরই মঙ্গল। শ্যামল আর কোনো কথা বলল না। সে হাঁটতে হাঁটতে নিজের বাড়ির রাস্তা ধরল, আর রমেনও তার বাড়ির রাস্তা ধরল। তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। মিতালির কি অবস্থা হয়ে গেছে কে জানে। শর্টকাটে তাল পুকুরে ধার দিয়ে যাই। তালপুকুরের কাছাকাছি আসতেই তার মনে হলো কেউ যেন তার পিছু পিছু আসছে, কিন্তু পিছনে কাউকে দেখা যাচ্ছে না। এমন সময় তার কানে এলো কোথাও যেন কোনো এক বৃদ্ধা মহিলা ডুকরে ডুকরে কাঁদছে। এই রাত বিরাতে এখানে আবার কোন মেয়ে কাঁদছে? কিছুতে এগোতেই সে দেখল একটা লম্বা তাল গাছের নিচে বসে এক মহিলা সাদা শাড়ি পরে মুখ গুঁজে টুকরে টুকরে কেঁদেই চলেছে।
আশেপাশে কোনো লোকজন নেই। কাউকেই তো দেখা যাচ্ছে না। এদিকে সেরকম লোকজনও আসে না বোধহয়। যাই, আমি গিয়ে দেখি। রমেন মহিলাটির একেবারে কাছে চলে এলো। মহিলার শরীর থেকে কিরকম একটা উটকো গন্ধ আসছে। রমেন সেই গন্ধ উপেক্ষা করে জিজ্ঞেস করলো, কে আপনি? এত রাতে এখানে একা একা কি করছেন? যখন চোখ খুলল মিতালি, তখন চারপাশ অন্ধকার হয়ে গিয়েছে। ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, তার একটা পা জলে ডোবানো। উঠতেই চমকে উঠে সে দেখল তার পাশে কালীবুড়ি বসে আছেন। দুজনেই বসে আছে নদীর ঘাটের সিঁড়িতে। ঠাকুমা, তুমি এখানে? আর আমি এখানে কি করে? তুই আমায় মিথ্যে বলেছিস তাই না? তুই কাল রাতে জানলা খুলে দেখেছিস, তাই তো? মিতালি কি বলবে কিছুই বুঝতে পারল না। বুড়ির চোখ দুটো এখন বেশ ঘোলাটে লাগছে। ঠাকুমা, এই গ্রামে কোনো কোনো নতুন বউ আসে না কেন? ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। তখন আমিও জন্মাইনি। ইংরেজদের সময় আমাকে গায়ের তখনকার জমিদার 2 মাইয়াকে বিয়ে করে আনলেন। দুটো বিয়ে? তখনকার দিনে ওরকম হতো, মেয়েদের কিছু বলার জো থাকতো না। তো জমিদার বাবু বিয়ে করে আনলো, দুজনকে ঘরে রেখে চলে গেল। মেয়ে দুটো ছিল খুব সুন্দর আর গুণবতী, কিন্তু সেদিন রাতে ইংরেজদের দুজন ওই 2 মেয়ের সর্বনাশ করলো। সে কি? কেউ কিছু বলল না? জমিদার বাবু কিছু বললেন না? জমিদার বাবু আর কি কইবেন, উনি তো এসবের মূল মাথা ছিলেন। ইংরেজদের থেকে রায় বাহাদুর পাওয়ার জন্য উনি এই কাজ করেছিলেন। নিজের স্বামী তার বউদের সাথে এটা করতে পারলো? বললাম না মা, তখন মেয়েদের কিছু করার কিছু বলার জো ছিল না। শুধু চুপচাপ দেখে যাও আর শুনে যাও। এরপর কি হলো? গ্রামে যাতে কোনো কথা জানাজানি না হয়, তাই ওই 2 মেয়েকে জমিদার 2 দিনের মধ্যেই ডাইনি অপবাদ দিয়ে দিলেন। গ্রামের লোক কোনো বিচার চাইলো না, কিছু করলো না। জমিদারের কথা একেবারেই মেনে নিল। অমাবস্যার রাতে 2 মেয়েকে ওই নদীর পাড়ের মরা তাল গাছের সাথে বাইন্ধা আগুনে পোড়াইয়া দেওয়া হলো। আর সারা গ্রামের লোক ঢাক ঢোল নিয়ে উৎসব করছিল। মিতালি এবারে জল থেকে পা তুলে উঠে দাঁড়ালো। নদীর পাড়ের ঠান্ডা হাওয়ায় এই গল্প শুনতে তার শরীর খারাপ লাগছিল। যে স্বামী সোহাগ তারা কোনোদিনও পায়নি, যে সিঁদুর ওরা কোনোদিনও পরতে পারেনি, তাই গ্রামের সব নতুন বউদের ওরা মেরে তাদের সিঁদুর পরতো। এই জন্য নতুন বিবাহের কোনো দম্পতি এখানে আসে না? আমাগো আর কি, চলো বাড়ি ফেরা যাক। দুজনেই উঠে এখন তাদের বাড়ির দিকে রওনা দিল। পথে হাঁটতে হাঁটতে মিতালি জিজ্ঞেস করলো, ওরা 2 বোনই তাহলে তাল গাছের শাকচুন্নি? কিন্তু তোমরা তাহলে এই গ্রামে আছো কেন ঠাকুমা? জ্বালায় রে মা, জ্বালায়। এতক্ষণে মিতালি আর কালীবুড়ি দুজনেই ঘরে ঢুকে গেছেন। মিতালি আয়নার সামনে একটা টুলে সিঁদুর পড়তে বসেছে। আমাগো নজর দোষ আছে রে মা,
এই গায়ে থাকতে থাকতে আমাদের ওই শাকচুন্নি এরকম প্রেত বানায় দিচ্ছে। আমরাই আসল নজর বুড়ি রে মা। কথাটা বলেই ডুকরে ডুকরে একরকম কেঁদে উঠলেন ঠাকুমা। মিতালির হাতটা সিঁথিতে গিয়ে থেমে গেল। তার মনে হচ্ছে আয়নার ওপরেই তার মুখটা একটু একটু করে পরিবর্তিত হচ্ছে। কালীবুড়ি এখন ঠিক তার পিছনে এসে দাঁড়িয়েছেন। দেখ তো বউ, তুই কাল যে দুজনকে দেখেছিলি তাদের অনেকটা এইরকম দেখতে কিনা? মিতালি দেখল তার আয়নার প্রতিবিম্বর বদলে প্রথমে একটা কালো পোড়া বুড়ি গোছের মুখ ভেসে উঠেছে। তারপর ঠিক পিছন থেকে বুড়িটা নিজের মুখ আয়নার সরাসরি পাশে নিয়ে এলো। তার মুখটাও হুবহু একই রকমের, কালচে বৃদ্ধা পোড়া, দাঁতগুলো কালো। কেমন আছিস বনু? এই সিঁদুর তো শাকচুন্নির সিঁদুর। কিন্তু রমেন এখনো বাড়ি ফেরেনি, সে সেখানেই আছে। এখানে তো জল পাওয়া যাবে না। আপনি এখানে কেন? বাড়ি কোথায় আপনার? খলখল করে হাসতে হাসতে মহিলা নিজের মুখটা তুলে তাকালো। রমেন দেখল সেখানে মুখ বলে কিছুই নেই, একটা পোড়া কালচে ফাঁকা জায়গা। সামনের মহিলা তখন তীব্র খনা স্বরে অট্টহাসি হেসেই যাচ্ছে। রমেন ওখানে ধপাস করে পড়ে গেল। তারপরে কোনো মতে নিজেকে সামলে নিয়ে ঊর্ধ্বশ্বাসে বাড়ির দিকে ছুটতে থাকলো। পিছন থেকে সেই শাঁকচুন্নির খলখলে কণ্ঠ ভেসে আসতে থাকলো। আমার সিঁদুর আমায় ফেরত দে, বড় মেয়েকে ফেরত দিতে বল। দৌড়াতে দৌড়াতে নদীর পাড়ে এসে দ্রুত নিজের বাড়ির দরজায় ধাক্কা মারল সে। মূল কাঠের দরজাটা সশব্দে খুলে গেল। একটা বিকট পোড়া আর পচা গন্ধ বেরোচ্ছে। সারা বাড়ি অন্ধকার। মিতালি, মিতালি, আরে ঘরে আলো জ্বালাওনি কেন? বাড়ির ভিতর থেকে একটা গুঁগো করে শব্দ ভেসে আসছে। দালানে পা রাখতেই রমেন দেখল সেই মাথা কাটা ছাগলের রাত খাওয়া দেহটা সামনেই পড়ে আছে। এ কি, এটা এখানে কেন? মিতালি, কোথায় তুমি? রমেন ধীর পায়ে বাড়ির ভিতরে ঢুকে স্তব্ধ হয়ে গেল। খাটের উপরে হাত পা ছড়িয়ে পাগলের মতো বসে ছাগলের মাথাটা চিবিয়ে খাচ্ছে মিতালি। রমেনকেও নিজের হাত লম্বা করে গলাটা টিপে ধরল। বউ, আজ শরীর কেমন আছে? পরদিন সকালে ফুলের সাজি হাতে নিয়ে কালীবুড়ি মূল দরজা দিয়ে ঢুকতেই দাঁড়িয়ে পড়লেন। দালানে আধ খাওয়া ছাগলের দেহ রক্তে ভেসে যাচ্ছে। এই জিনিস ওনার চেনা। চিৎকার করে তিনি লোকজন জড়ো করতে থাকলেন। ওরে, কে কোথায় আছিস রে? নতুন বউটারে ওই শাকচুন্নি নিয়ে গেছে রে। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি আয়। সাথে সাথে পুরুষ এবং মহিলাদের দল একত্রিত হয়ে জড়ো হয়ে গেল। মাঝবয়সী পুরুষের দল ধরাধরি করে ছাগলের দেহটাকে বাইরে ফেলে ভিতরের দরজাটা ভেঙে দেখল সেখানে মাটির ওপর চিত হয়ে পড়ে রয়েছে রমেনের মৃতদেহটা। ভয়ে চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে বাইরে। মেয়েটাকে বারণ করেছিলাম, কেউ ডাকলে যাস নে, বাইরে তাকাস নে। ওই শাকচুন্নি ওরেও নিয়ে গেল। আর কত রক্ত খেলে ওই দুই মাইয়া শান্ত হবে কে জানে।
কালীবুড়ি কাঁদতে কাঁদতে নিজের বাড়ির দিকে হেঁটে যেতে থাকলেন। গ্রামের লোকজন ধরাধরি করে শ্মশানে গিয়ে দাহ করল দেহটা। এই ঘটনার 2 সপ্তাহের মাথায় কালীবুড়ি এবং একদল বুড়ি মহিলা একদিন রাতে পুকুর ঘাটে এসে দাঁড়িয়েছিলেন। তাদের প্রত্যেকের হাতে একটা করে আশীর্বাদের কুলো, মুখে একটা পৈশাচিক হাসি। দূর থেকে একটা নৌকো আসে, সেখানে বসে আছেন এক নব দম্পতি। পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, বইয়ের চোখে ঘুম নেই, ঘুম নিয়ে এসো। মোটা ভরা পান দিব, ডাল ভরে খেও, খোকা খোকর ঘুম নাই, ঘুম দিয়ে যেও। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে শুধু নোটিফিকেশন বাটনটি অন করে দিন, যাতে আমাদের গল্পের পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।